প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন আলিয়া হাসান জুনায়েদ, আহ্বায়ক আপ বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করব প্রফেসর মাহবুবকে দিয়ে। প্রফেসর মাহবুব, নির্বাচনের আগে কিছু জরিপ হয় এবং ইদানিং কিছু জরিপ হচ্ছেও। আমরা দেখলাম পরপর 3টি জরিপ একই প্রতিষ্ঠান করেছে এবং মিডিয়াটা ভালো কভারেজও দিয়েছে। এই জরিপ নিয়ে কিছু প্রশ্ন আছে, কিন্তু আলোচনাটা রয়েছে ব্যাপকভাবে। সাধারণ মানুষ এই জরিপ নিয়ে কথা বলছে, কারণ আমরা যারা গণমাধ্যম কর্মী বা আপনাদের মধ্যে যারা সচেতন আছে, আমরা খেয়াল করি যে জরিপটা কারা করেছেন, কারা অর্থ দিয়েছেন, সেই খোঁজ খবরটা আমরা রাখার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষ আসলে জরিপের ফলাফলটাই দেখতে চায়। আমরা দেখছি যে জরিপের ফলাফলে একটা মেজর এবার একটা বিষয় এসছে। সেটি হলো যে আমরা দেখছি স্থানীয় পর্যায়ে 30.4% ভোটার জামাতের এবং 21% বিএনপির এবং 23.7 এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট। নট ভোট দিবে এটা না, কিন্তু তারা কার্যক্রমটা হিসাবটা নিয়ে আসছে। কিন্তু এই কার্যক্রমের ভোটের হিসাবে নাও থাকতে পারে। আপনি নিশ্চয়ই জরিপটি দেখেছেন, কি বলবেন? আমরা যখন কোনো জরিপকে মূল্যায়ন করি তার দুই ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হলো আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন যে জরিপটাকে যাদের জন্য করা হয়েছে, মানে যে অডিয়েন্স, যারা পিপল, তারা জনগণ কীভাবে নিচ্ছে, এটা একটা মূল্যায়ন। আর একটা হলো জরিপটার যে সিস্টেমেটিক বিষয়, মানে কিভাবে পদ্ধতিগতভাবে এটা করা হয়েছে সেটা দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আপনি দুইটা বিষয়ের কথা বলেছেন। একটা হলো কারা ফান্ড করছে, অর্থায়ন কারা করছে, এবং প্রতিষ্ঠানটাকে করছে। এই দুইটা তো ঠিকই আছে, কিন্তু এটা দেখেও আমরা অনেক সময় ইউরোপ আমেরিকায় দেখেছি যে ফান্ডিং পার্টিজান, আবার প্রতিষ্ঠানও পার্টিজান, কিন্তু জরিপ সঠিক। আমাদের মতো দেশগুলোতে দেখা যায় ফান্ডিং পার্টিজান না হলেও এবং যিনি যে প্রতিষ্ঠানটা কাজ করছে তারাও যদি পার্টিজান না হয়, তা তো জরিপ ভুল। আরও বেশিটা, মানে যেখানে আমেরিকাতে ইউরোপে পার্টিজান লোক জরিপ করছে কিন্তু জরিপ ঠিক আছে, আর আমাদের দেশে নন পার্টিজান লোক জরিপ করে এবং প্রতিষ্ঠানটা নন পার্টিজান, নিরপেক্ষ, তারপরও জরিপ খারাপ। এর প্রধান কারণ কি জানেন? আমাদের এখানে অধিকাংশ জরিপেই সত্যিকারের জরিপ হয় না, তার মধ্যে প্রশ্ন সঠিক নাই। আমরা জানি যে প্রশ্ন যদি আপনি সঠিক মতো করতে না পারেন তাহলে ফলাফল, মানে তার উত্তর সঠিক আসবে না। সুতরাং প্রশ্ন সঠিক মতো করা, দক্ষ লোক দিয়ে প্রশ্ন করানো, মানে প্রশ্নটা যারা তৈরি করে, কনস্ট্রাক্ট করে, তাদের যদি দক্ষতা না থাকে তাহলে সঠিক প্রশ্ন সময়ের প্রেক্ষিতে আনতে পারবে না। যেমন আপনি একটু আগে একটা প্রশ্নের কথা বলছিলেন যে এটা এই সময় তো রিলিভেন্ট না, এইটাই হলো প্রশ্ন করার দক্ষতা। আরও অনেক বেশ বিষয় আছে। দ্বিতীয়ত হলো যে আপনি রেসপন্ডেন্টের কাছে গেছেন কিনা। আমাদের এখানে অনেক জরিপ হয়, যে জরিপ আপনার এখানে বসে টেবিলে বসে 3 জনে মিলে সারা রাত ধরে জরিপ লিখে ফেলেছে, প্রত্যেকটা বিভিন্ন ধরনের নাম আছে, কারণ নাম তো তার মাথায় কয়েক হাজার আছে। সুতরাং একটা জরিপ এবং পুরো ফাইল রেডি, সকালবেলায় বা 1 মাস পরে তার ডেটা দেওয়ার কথা, সে ওইটা দিয়ে চলে আসছে। যে কারণে আপনি আমাকে দোষ দিতে, কারণ আমি এই পর্যন্ত কোনো জরিপে ইনভলভ না। সুতরাং আমাকে বলতে পারবেন না যে আমিও এরকম জরিপ করেছি, কারণ কোনো জরিপে আমি এরকম করি নাই, জরিপে করি নাই। সো ভালো মন্দ করার প্রশ্ন আসেন। তো এইটা একটা ব্যাপার হলো যে আপনি রেসপন্ডেন্টের কাছে গিয়েছেন না, যান নাই। তৃতীয়ত হলো আপনি রেসপন্ডেন্টের কাছে গিয়েছেন, উত্তরদাতার কাছে গিয়েছেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এমন উত্তরদাতার কাছে যাবেন যে উত্তরদাতা আপনার প্রশ্নের উত্তরটা আপনার পক্ষে দিবে। আপনি ভাবলেন যে আপনার যেমন আপনি দেখেন, একসময় আপনি কিন্তু দেখেছেন না 85% সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা 85% দেখেন নাই। এখন যদি আপনি ছাত্রলীগের 10 জন নেতাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় নেতাকে, এই 10 জনের মধ্যে 10 জনই তো বলবে একই কথা। তখন আপনি রেসপন্ডেন্ট কিভাবে ঠিক করলেন সেটা হলো ইম্পর্টেন্ট। ইভেন আমি শুধু স্যাম্পল সাইজ বলি, আমি সহজ করে বললাম আর কি, যে অডিয়েন্সের জন্য। এখন শুধুমাত্র ওই দলটার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে যদি আপনি তার অনুসারীদের জিজ্ঞাসা করেন, ভাই আমাদের 3 জনকে যদি জিজ্ঞাসা আমরা আপনার কাছে আপনার ব্যাপারে, তাহলে কিন্তু আমরা 2 জনই আপনাকে এখন অবশ্যই পজিটিভ বলবো, আমি আশা করি আর কি। তো এই যে আমাদের 2 জনকে না জিজ্ঞাসা করে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই প্রোগ্রাম কেমন হচ্ছে, যাদের সাথে আপনার কোনো কানেকশন নাই। তো এখন রেসপন্ডেন্ট হলো তৃতীয় ব্যাপার। চতুর্থ ব্যাপার হলো আমরা সবসময় চিন্তা করি যে কাউন্টার চেক করি, যে আমরা একটা রেসপন্স নিলাম, এই রেসপন্ডেন্টরা এরকম উত্তর দিল, তখনই আমরা আবার অন্য একটা রেসপন্ডেন্ট খুঁজি
যে এই রেসপন্ডেন্টের এই উত্তরদাতাগুলোর এই ধরনের বৈশিষ্ট্য আছে, দেখি তো অন্য বৈশিষ্ট্যের উত্তরদাতারা কি বলে, এতে কাউন্টার চেক করি, তৃতীয়বারও করি কখনো কখনো, তখন আমাদের কাছে সঠিক রেজাল্টটা চলে আসে। কিন্তু আমাদের দেশে এগুলো হয় না। আমাদের দেশে যত তাড়াতাড়ি আপনি জরিপ জমা দিতে পারবেন তত তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন, তত তাড়াতাড়ি গরুর মাংস কিনে ফেলবেন। সুতরাং ইলিশ মাছ আর গরুর মাংস কিনতে গিয়ে এবং অথবা গাড়ি কিনতে গিয়ে যারা জরিপ করে তারা ম্যাক্সিমাম গাড়ি কিনেন, নতুন নতুন গাড়ি কিনেন, তো তারা ফ্ল্যাট কিনেন, বড় জন ফ্ল্যাট আর গাড়ি কিনেন, তারা অনেকেই, মানে সবাই কথা বলছি না আমি, অনেকেই এই অর্থটা তাড়াতাড়ি ব্যাংকে ঢোকানোর জন্য, মানে এটা তো নিয়ম আছে, কয়েকটা কিস্তিতে টাকাটা আসে, 3টা কিস্তিতে প্রায় আসে, বিদেশি টাকা হোক বা দেশি টাকা হোক, কারণ আপনি এক পর পরে আনবেন। তো আপনি যত তাড়াতাড়ি আপনি এটা শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার অর্থটা পেয়ে যাবেন। বাংলাদেশের জরিপের ক্ষেত্রে মানে যতটা না রাজনৈতিক বিবেচনা থাকে, তার চেয়ে অনেক বেশি সমস্যা হলো আমাদের পেশাদারিত্বের প্রবলেম। দ্বিতীয়ত আমাদের খুব অভাব, মানে গবেষকদের অভাব না, গবেষকদের জীবনযাত্রায় অভাব। এই যে একটা জরিপ তারা দিয়েছে, যে এখানে আমরা লক্ষ্য করছি বিএনপির চেয়ে জামাতের কার্যক্রমে মানুষ সন্তুষ্ট বেশি, এমনকি বিএনপির চেয়ে এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট বেশি। এখানে ভোট দিবেন সেই প্রশ্ন নয়। যদি এটাকে আমরা আলোচনার স্বার্থে সঠিক বলে নিই, কেন এটা এরকম একটা চিত্র কেন আসলো? বিএনপি তো অনেক বড় দল। বিএনপি অনেক বড় দল, ঠিক আছে, এখানে কার্যক্রম শব্দটা কিন্তু আমরা জোর দিচ্ছি আর কি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এনসিপি যেহেতু অনেক তরুণ শ্রেণী ওখানে ইনভলভ, তার কিছু সামান্য কিছু লিমিটেশন সত্ত্বেও সে অনেক বেশি, আমরা এটাকে বলি পলিটিক্যাল মোবিলাইজেশন। এই যে মানে আমরা 3 জন একত্রিত হওয়ার কারণে একটা মোবিলাইজেশন হয়েছে। আমরা যদি একত্রিত না হতো মোবিলাইজেশন হতো না। এনসিপি তরুণদের দল হওয়ার কারণে তরুণ শ্রেণীর সাথে কিন্তু তার উঠা বসা, চলাফেরা, আসা যাওয়া আছে, হয়তো রাগ খুব আছে, কথাবার্তা, এখানে সে কানেকশন করতে পারে। এখন এটা একটা প্রবলেম যে যদি আপনি এখন একটা তরুণদের বিপ্লব হয়েছে, এই রিয়েলিটি আপনাকে মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম জামাতের ক্ষেত্রে আপনি দেখেন, আমি বলছি না যে এই জরিপ সবটাই সঠিক, আমি একটা ব্যাখ্যা করার কথা বলছি যে এটা হতে পারে তরুণদের সাথে কানেকশন থাকার কারণে তারা রেসপন্ডেন্ট যারা তরুণ ছিল তারা হয়তো এদিকে কথা বলেছে। আর জামাতের ব্যাপারটা হলো যে আপনি দেখবেন যে গত 15 বছরে বিএনপি এবং জামাত দুইটা দলেই তো অত্যন্ত নিগৃহীত হয়েছে। বিশেষ করে আসলে এই জরিপটা কার্যকরিতা এসছে মূলত গত 14 মাসের যে ঘটনা প্রবাহ, সেখানে সেই 14 মাসের ঘটনা প্রবাহ হলো আপনি 14 মাস ধরে যেভাবে জামাত খুব বেশি আপনার ফিল্ড লেভেলে অ্যাক্টিভ থাকছে, তার নেটওয়ার্কের কারণে, মানে তার নেটওয়ার্ক বড় না হোক কিন্তু ভিজিবল, ধরেন 10 জন লোক আছে কিন্তু সুসংগঠিত, হ্যাঁ সুসংগঠিত, 10 জন লোক কিন্তু টাইম করে যা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন মানুষের কথা বলতেছে, তাদের সাথে আলাপ আলোচনা করছে। আমার কাছে কেন জানি মনে হয় আপনি মোবিলাইজেশনটা, কিন্তু যদি প্রশ্ন করি যে বিএনপি কার্যক্রমে এত কম লোক সন্তুষ্ট কেন? কম লোক সন্তুষ্ট হয়তো জরিপ বলছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই জরিপটার, যদিও ওই আপনি যেটা বলেন কথার কথা তর্কের ধরেও যদি নেই, তর্কের জন্য ধরবো কেন এটা, যেটা আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত আর কি, যে এটা রিয়েলিটি না, এটা এরকম না, এটা ঠিক না যেটা বলা হচ্ছে। সমালোচকরা বলেন যে বিএনপির কিছু কার্যক্রম আসলে সাধারণ মানুষ, আমি হ্যাঁ সাধারণ মানুষ, বিএনপির কিছু কার্যক্রমে কিছু লিমিটেশন বিএনপির তৈরি হয়েছে 5 আগস্টের পরে। বিএনপির যে অবস্থানটা 5 আগস্টের আগে ছিল সেটা চরম কর্তৃত্ববাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ লড়াই। আর 5 আগস্টের পরে বিএনপির কিছু নেতাকর্মী বিএনপির জন্য মানে ক্ষতির কারণ হয়েছে, যেটার সাথে ধরেন সাধারণ মানুষের সম্পর্ক আছে। তো সাধারণ মানুষের সম্পর্ক থাকার কারণে যেটা আপনি ফিল্ড লেভেলে যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষের সঙ্গে, এটা বিএনপি তো চেষ্টা করছে মানে অনেকটাই ধরেন তাদের বহিষ্কার করা, এই করা, সেই করার, কিন্তু এইগুলো মেসেজও তো পৌঁছাতে হবে জায়গা মতে পাবলিকের কাছে। কিন্তু বিএনপির ব্যাপার হলো মানে এমনটা হতে পারে, এটা খুবই মানে জরিপের ভুল ত্রুটি সত্ত্বেই বলছি, এমনটা হতে পারে যে বিএনপির যে সাংগঠনিক ক্ষমতাটা সেইটা পাবলিকলি মানে জনগণকে মোবিলাইজ করার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে কতটা, সেইটার লিমিটেশন থাকতে পারে। সেই জায়গায় এনসিপি এবং জামাত যেভাবে মানে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, এনসিপি কিন্তু গত কয়েক মাস খুবই ইয়ে করছে, বিএনপিও যাচ্ছে না যে তা না, কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তি বিএনপি, লিডার বিএনপির একটা প্রকাশ আছে, কিন্তু সংগঠন বিএনপির প্রকাশটা আগের চেয়ে মনে হচ্ছে একটু কমছে। আলী হাসান জুনায়েদ, পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপটা চালিয়েছে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস অফ রিফর্মের সহযোগিতা করেছে এই জরিপটা পরিচালনার জন্য। আপনি লক্ষ্য করেছেন এরা পরপর এটা নিয়ে 3টি জরিপ প্রকাশ করলো পরপর, এবং সেখানে চেঞ্জ হচ্ছে খুব অল্প সময়ে। আমরা দেখছি বড় ধরনের পরিবর্তন। এটা নিয়ে কেউ প্রশ্ন উঠিয়েছে যে 1 মাসের মধ্যে এত চেঞ্জ হয়ে গেল, 3 মাসের মধ্যে এত চেঞ্জ হয়ে গেল।
এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন বড় করে এসছে, ওনারা যে জরিপটা চালাচ্ছেন সে জরিপে এমন কিছু প্রশ্ন রাখা হচ্ছে যে প্রশ্নগুলো আসলে ফেসিবাস্ট মানে ফেসিস্টদেরকে এক ধরনের কি বলে এন্ট্রেন্স দেয়। যেমন আমরা এর আগের জরিপে দেখলাম সেখানে শেখ মুজিব তরুণদের কাছে কেমন জনপ্রিয় এমন একটি প্রশ্ন রেখেছিল। সেখানে নির্বাচনে শেখ মুজিব কেন জনপ্রিয় সেই ধরনের প্রশ্ন থাকার প্রাসঙ্গিকতা কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আরেকটি বিষয়, এবার আমরা দেখলাম যে কোন বিভাগে কোন রাজনৈতিক দল বেশি শক্তিশালী এমন একটা তারা প্রকাশ করেছে। এর আগের জরিপে এই খবরটা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগে বিএনপি ভালো অবস্থানে রয়েছে, রংপুর বিভাগে জামাত ইসলাম ভালো অবস্থানে রয়েছে। এর আগের জরিপে একই ফলাফল ছিল, রংপুরের কথা ছিল। কিন্তু আবার নতুন করে যোগ হলো যে বরিশাল বিভাগে নাকি আওয়ামী লীগ খুব জনপ্রিয়। আসলে এই ধরনের এই যে প্রশ্ন করার ধরন, এই নিয়ে জরিপটা একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি করেছে। কি বলবেন আপনি? এখানে তো দুইটা সাইড, একটা তো হলো থিওরিটিক্যাল সাইড, এটা স্যার ডিটেলস আলাপ করলেন যে এখানকার স্যাম্পল সাইজ অথবা কোন এরিয়াতে কত ধরনের মানুষের সাথে আলাপ হয়েছে। কারণ আমাদের বাংলাদেশে তো এলাকা ভিত্তিক দলীয় সমর্থনের ব্যাপার আছে, কোনো কোনো এলাকায় দলীয় সমর্থন বেশি, পার্টিকুলার কোনো দলের, স্পেসিফিক কোনো দলের, এটা আছে একদম প্রকটভাবে আছে। তো এই জায়গাগুলো আছে। তারপর কোশ্চেন কি সেট করা হয়েছে, প্রতিষ্ঠানের প্রফেশনালিজম নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমি পলিটিক্যাল সাইডটা যদি বলি, পলিটিক্যাল সাইডটাতে কয়েকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের জেনারেশন একটা যে বাংলাদেশের জন্য লড়াই করেছে, সেই বাংলাদেশে আমাদের জেনারেশন দেখতে চায় যে সে নির্ভয়ে চলতে পারবে। বিএনপি আমার মতে তার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যে কারণে বিএনপিকে 4000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। 7,000-এর বেশি, 4000 বা 7,000-এর বেশি নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যেই। তার মানে কি, এখানে মানুষের কাছে সিগন্যাল যাচ্ছে কি? সিগন্যাল হচ্ছে যে বিএনপি তার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা তার চেইন অফ কমান্ড মানছে না। কারণ এটা তো কমতেছে না, এই চাঁদাবাজি চলছে, দলীয় সংঘর্ষ চলছে, বড় দল হিসেবে তার মধ্যে রাজনৈতিক কোন দলে হতাহতের ঘটনা ঘটছে। তো এই সকল বিষয়ে কিন্তু দলের আনুগত্য এবং দলীয় শৃঙ্খলা, চেইন অফ কমান্ডটা কেমন, এই ব্যাপারে জনগণের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে। তাতে করে বিএনপির সমর্থন কমছে। এই জায়গায় জামাতের যেহেতু রেজিমেন্টাল একটা অর্গানাইজেশন আছে, তার একটা পার্টিকুলার সিস্টেম আছে, সেখানে চেইন অফ কমান্ডটা আরও মনে হচ্ছে যে আরও দৃঢ়। তো স্বাভাবিকভাবেই এই জায়গাটা মানুষের কাছে, তরুণদের কাছে স্পষ্ট হচ্ছে যে বিএনপিকে তার তৃণমূলের উপর নিয়ন্ত্রণটা আরও বেশি প্রতিষ্ঠিত করতে হবে এবং তার চেইন অফ কমান্ডটাকে সেটেল করতে হবে। সেকেন্ডলি হলো যেটা দেখতেছি এই সময়ের যে প্রত্যাশার জায়গা, বিচার এবং সংস্কারের প্রশ্নে যে বিএনপির প্রতি প্রত্যাশা, বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, বিএনপির প্রতি প্রত্যাশা হলো বিএনপি এখানে এগ্রেসিভ রোল প্লে করবে। কারণ এই ফেসিবাদের সময়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে তারা তো এই বিএনপি, জামাত এবং ফেসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিএনপি সর্বাগ্রে ছিল। তো সব মিলিয়ে বিএনপিকে আমরা দেখতে চাই যে সে বিচার এবং সংস্কার প্রশ্নে অ্যাগ্রেসিভ রোল প্লে করবে। সেখানে কিন্তু আমরা সেটা দেখছি না। তাতে করে কিন্তু জনগণের মধ্যে এমন একটা পারসেপশন তৈরি হচ্ছে যে বিএনপি কি বিচার এবং সংস্কারের প্রশ্নে কিছুটা নীরবতা অবলম্বন করবে, অথবা ম্যানেজড হয়ে যাবে, অথবা কি এমন হবে যে সে আওয়ামী লীগের সাথে কোনো উপায়ে ম্যানেজ করে দিন শেষে জনগণ সুবিচার পেল না, অথবা যে প্রত্যাশিত সংস্কার আছে সেটা পাবে না। এছাড়া আমাদের 90-এর ইতিহাস তো আছেই। 90-এ যে 3 জোটের রূপরেখা হয়েছিল, তারপরে কিন্তু আমরা সংসদীয় শাসন ব্যবস্থা বাদে আর কোনো প্রস্তাবেরই বাস্তবায়ন পায়নি। সুতরাং স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা, একটা শঙ্কা তৈরি হয়েছে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, স্বাভাবিকভাবেই বিএনপির ব্যাপারে এই শঙ্কাটা বেশি। সো বিএনপিকে এই প্রশ্নটা স্পষ্টত ডিল করতে হবে। আমি মনে করি এই সকল জায়গায় তরুণদের বিএনপির প্রতি সমর্থন কমে যাচ্ছে। এরপরে যেটা আশঙ্কাজনক সেটা হলো, আমি জানি না যে জরিপগুলো কিভাবে করে আওয়ামী লীগকে এই সকল জরিপে অংশগ্রহণ করায়। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ এই বাংলাদেশের 14, 18, 24 নির্বাচনের নামে তামাশা করেছে এবং এই দেশের জনগণের স্বাধীন মতামত প্রকাশের সামান্য সুযোগটুকু দেয়নি। আমরা কেউ মতামত প্রকাশ করতে পারি না, আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে এক প্রকারে। আমরা 5ই আগস্টের পরে আসলে কথা বলতে পারছি, কারণ হলো কথা বলতে গেলে আমাদের ভয়ে থাকতে হতো যে বাসা থেকে ধরে নিয়ে যায় কিনা, অথবা কর্মস্থল থেকে ধরে নিয়ে যায় কিনা। এই আতঙ্কেই তো সবাই আমরা ভুগেছি, একটা নিরাপত্তাহীনতার পরিবেশ ছিল। আওয়ামী লীগের এই সিস্টেমের তো সুবিধাভোগী ছিল, বেনিফিশিয়ারিরা তো ছিল। সেই বেনিফিশিয়ারিরা
তো সমাজে ফুলে পেঁপে বড় হয়েছে, যে কারণে আমরা পাই যে কোটিপতির সংখ্যা ব্যাপক হারে বাড়ছে, আবার দরিদ্রের সংখ্যাও কিন্তু বাড়ছে। সো আওয়ামী লীগ এই সমাজে বৈষম্য বাড়াইছে, ফেসিবাদী শাসন কাঠামো এই সমাজে বৈষম্য বাড়ছে। সুতরাং যারা সুবিধাভোগী, যারা এই আওয়ামী লীগ আমলে সুবিধা নিয়েছে, তারা তো আওয়ামী লীগকে সমর্থন করবেই। তো আমি মনে করি যে ফেসিস্ট এবং ফেসিবাদী কাঠামোকে পুরোপুরি ভাঙতে হবে। জরিপের যে প্রতিষ্ঠান আছে তাদেরকে বুঝতে হবে যে এই দেশের জনগণ তার জীবন দিয়ে, রক্ত দিয়ে এই ফেসিবাদী কাঠামোকে প্রত্যাখ্যান করেছে, ফেসিস্ট আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বেনিফিশিয়ারিদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের মতামত বাংলাদেশ গঠনের জন্যে গুরুত্বপূর্ণ করতে হলে তাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে তারা যা দোষ করেছে, তারা যা অপরাধ করেছে, তাদের জন্য তার বিচারের মুখোমুখি হতে হবে আগে। এই বিচারের মুখোমুখি হওয়ার পরে তাদেরকে সেই অনুতাপ, অনুশোচনা জাতির সামনে প্রকাশ করতে হবে যে কিভাবে করে এই জাতির উপর যেভাবে জুলুম হয়েছে, নাগরিকদের উপর জুলুম হয়েছে, সেই নাগরিকদের উপর জুলুমের পক্ষে তারা মত উৎপাদন করেছে। কিভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরেরা, বিশ্ববিদ্যালয় হলের প্রভোস্টরা নির্যাতিত ছাত্রকে থানায় ধরায় দিছে, অথচ তার ভিক্টিমের পক্ষে দাঁড়ানোর কথা, কিন্তু সে দাঁড়াইছে হলো নির্যাতনকারীর পক্ষে। কারণ ওই নির্যাতনকারী ছাত্রলীগ, কারণ ওই নির্যাতনকারী ছাত্রলীগের সন্ত্রাসী। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল স্যার বলেছেন শেখ হাসিনার সাথে ফোন কলে যে আন্দোলনটা একটু স্তিমিত হইলেই সে ওই ছাত্রদের ব্যাপারে পদক্ষেপ নেবে। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা দেখেছি 4 আগস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে গিয়ে বলেছেন যে কেন শিক্ষার্থীদের উপর আরো কঠোর আচরণ করা হচ্ছে না। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই হচ্ছে সমাজের আওয়ামী বেনিফিশিয়ারিদের অবস্থা। এখানে একটা প্রশ্ন আসছে, সেটি হলো যে আমরা ইদানিং লক্ষ্য করছি, আপনি নিজে দেখেছেন যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলগুলোতে এমন সব লোকজন আনা হয় যারা আমরা চিনি, জানি তারা ফেসিস্টের দূষর হিসাবে কাজ করেছে এবং তারা বেনিফিশিয়ারি পার্টি। তাদেরকে তারাই আসছে এবং ফেসিস্টের পক্ষে মতামত উৎপাদনের চেষ্টা করছে। এবং এই জরিপের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটা লক্ষ্য করেছি যে সেখানে আওয়ামী লীগ, শেখ মুজিবকে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা রয়েছে। এটা কেন হচ্ছে? আমি এটাকে খুব দুর্ভাগ্যজনক হিসেবে দেখি। কারণ হচ্ছে আমরা এটা বুঝি যে জাতি হিসেবে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকাতে হলে পেছনের এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীর যদি হিলিং না হয়, এই ঘটনাবলী যদি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই হিলিংটা আমাদের সম্পন্ন হতে হবে। এখন আমরা যখন মিডিয়াগুলোতে দেখি যে যারা আওয়ামী লীগ কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো বলে আওয়ামী লীগকে এই সমাজে ভ্যালিডেট করতে চান, তারা এই বাস্তবতাটাকে অস্বীকার করতে চান যে দীর্ঘ 15-16 বছরে কি হয়েছে। ওনারা এই বিষয়ে কোনো উল্লেখ করেন না। অদ্ভুত ব্যাপার যে এইখানে যে এত সংখ্যক গুমের ঘটনা ঘটলো, যা রিসেন্টলি গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হলো যে কিভাবে করে মানুষকে ধরে নিয়ে জাস্ট নাই করে দেওয়া হয়েছে, হ্যান্ড পিক করা হয়েছে, জাস্ট রাস্তা থেকে পিক করে তাকে নাই করে দেওয়া হয়েছে। এই রাজনীতি বাংলাদেশে হয়েছে। এই রাজনীতি বাংলাদেশে হয়েছে যে বিরোধী দলীয় সম্মানিত নেতাকর্মী বৃন্দদেরকে রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে বারবার জেলে যেতে হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি জীবনহানির শিকার হতে হয়েছে, প্রাণহানির শিকার হতে হয়েছে। তো ওনারা এগুলো ভুলে যান। এমনকি ভুলে যান জুলাই আগস্টের কথা। জুলাই আগস্টে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, পুলিশ র্যাব গুলি করেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করেছে, এটা ওনারা মানে হুলস্থুল ভুলে যান। বেমালুম ওনারা মনে হয় যে নতুন একটা অবস্থায় এসেছেন, যে এইসব কিছুই ঘটে নাই, নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত বিষয়ের সমাধা করা ছাড়া, এগুলোর বিচার সম্পন্ন হওয়া ছাড়া ওনারা যখন এসে কথা বলেন তখন ওনাদেরকে বুঝতে হবে যে এই নতুন বাংলাদেশ হয়েছে বলে ওনারা কথা বলতে পারছেন। যদি শেখ হাসিনার আমল থাকতো ওনারা কিন্তু কথা বলতে পারতেন না। আজকে এরকম গুম খুন করে অন্য কোনো দল যদি করতো, করার পরে তারা টেলিভিশনের জীবনে কোনোদিন সুযোগ পেতেন না। তো মিডিয়াগুলোকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ব্যাপারে খুব ক্লিয়ার থাকেন, কারণ সাংবাদিক মিডিয়ার ব্যাপারে কিন্তু আন্দোলনকারী হিসেবে আমাদের একটা ক্ষোভ আছে। কারণ খুব কম মিডিয়াই আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে, জনগণের পক্ষে ভূমিকা রেখেছে, বরং মিডিয়াগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ফেসিবাদের পক্ষে ভূমিকা রেখেছে। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা রিড করতে না পারলে কি হবে আমি বলি। আমি দেখি আমরা তরুণরা কিন্তু এখনো শান্ত হই নাই, আমাদের মধ্যে একটা ক্ষোভ, একটা ক্ষুব্ধ রয়ে গেছে। কারণ বিচার যদি না হয়, বিচার সম্পন্ন না হলে এই ক্ষুব্ধতা রয়ে যায়। এই যে অ্যাঙ্গার, এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনকে কিন্তু আপনারা রুখতে পারবেন না। সুতরাং এই বিচার সম্পন্ন করতে হবে, এর মধ্য দিয়ে একটা হিলিং প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে, কারণ জাতি হিসেবে আমাদের সামনে অগ্রসর হতে হবে। কিন্তু সামনে অগ্রসর হতে গেলে পরে এই জিনিসগুলো কিন্তু সমাধা হতে হবে। রাইট। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রয়েছেন আলী হাসান জুনায়েদ। আমরা আবার যাব প্রফেসর মাহবুবের কাছে। অনেকেই, বিশেষ করে তরুণদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো শুধুই ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়েছে। তাদের আরও অভিযোগ, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর পুরনো রাজনৈতিক দলগুলো নতুন কোনো বয়ান নিয়ে হাজির হতে পারেনি। দলগুলোর রাজনৈতিক সংস্কৃতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে নতুন ধারণা বা ভিশন গ্রহণ করা আর তাদের পক্ষে সম্ভব নয়। আপনার কাছে আমার প্রশ্ন, তরুণদের এই যে অভিযোগ, এই নিয়ে আপনার ভাবনাটা কি? আমার প্রথম কথাটা হলো যে দলগুলো, যেগুলো পুরানো দল আছে, তার যে কাঠামো, দলীয় যে কাঠামো, সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোতে আপনি দেখবেন যে দল পরিচালনা যারা করছেন তাদের মধ্যে থেকে তরুণদের পক্ষে কাঠামোর টপে যাওয়া মানে বাস্তবতাই না। তো আপনি দেখবেন একটা পরিবারের মধ্যেও কিন্তু একটু বয়স হলে, বয়স্ক যারা পরিবারের লোকজন থাকে তাদের সাথে ইয়াংদের কথাবার্তা, আলাপ আলোচনা, নানান বিষয়ে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। কারণ প্রত্যেকটা প্রজন্মই নিজের কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যায়। তো আপনি যদি রাজনৈতিক দলগুলোর উপরের কাঠামোটা যদি খুব বেশি মানে একটু প্রতিনিধিত্বমূলক হতো, ধরেন মানে মিশ্র হতো, বয়সের মিশ্রটা থাকতো, তাহলে ওখানে নবীন প্রবীণ সংমিশ্রণ, তাহলে ওই যে মানে জেনারেশন যে গ্যাপটা, সেই গ্যাপের জেনারেশন যে মেসেজটা, ওটা উপরে চলে যেত ওই তার প্রতিনিধির মাধ্যমে। তখন তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারতো। তখন এখন একটা সময়ে স্কুল কলেজগুলোতে ইংরেজি অঙ্ক পাশ করা কঠিন কাজ, ধরেন এক সময় ছিল। এখন তো বাচ্চারা ইংরেজি অঙ্ক খুব ভালোই পারে, কারণ বিশেষ করে ঢাকার বাচ্চারা দেখেন আপনি কত ইংরেজি পারে, কত অঙ্ক পারে। তো এখন এক একটা সময়েই তো জেনারেশন নিজেকে এক একভাবে অ্যাডজাস্ট করে নেয়। এখন আপনি যদি আপনার জেনারেশনের কথা সবসময় বলতে থাকেন তাহলে তো নতুন জেনারেশন কানেক্ট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আসলে 5ই আগস্ট পর বাংলাদেশ বদলে গেছে, স্বীকার করতেই হবে। যারা স্বীকার করবে না তারা ভুল রাস্তায় রয়েছেন আমরা বলবো। আমার প্রশ্ন হলো যে 14 মাসেও পুরনো রাজনৈতিক দলগুলো কিন্তু তরুণ বাদ দেন, আপনি সাধারণ মানুষের কাছে নতুন বয়ান কিন্তু উপস্থাপন করতে পারেননি। কিন্তু তারা যে নতুন বয়ান তৈরি করতে পারলেন না কেন? না, এই প্রসঙ্গে তো প্রথম কথা বলতে হবে বয়ান কেন এত ইম্পর্টেন্ট, তারপরে আপনার আলাপ আলোচনা দরকার। বয়ান তো রাজনৈতিক চিন্তা চেতনা এবং তার যে রাজনীতির শেপিং, আমরা বলি আকৃতিটা দেয়। মানে বয়ান আসলে এমনি, বয়ানের কোনো ইম্পর্টেন্স নাই, কিন্তু আপনি কিন্তু এমনি খুঁজে পাবেন না। কিন্তু বয়ান যেভাবে কাজটা করে সেটা হলো অদৃশ্য থেকে কাজ করে, ইনভিজিবল হ্যান্ডের মতো কাজ করে। অর্থনীতিতে যেমন অদৃশ্য হাত আছে না, রাজনীতিতে অদৃশ্য হাত হলো বয়ান। বয়ানেই একটা জিনিস পরিবর্তন করে ফেলে, আপনি খেয়ালই করেন নাই হয়ে গেছে এটা। তো বয়ান খুব ইম্পর্টেন্ট। তো বয়ান তৈরি করার জন্য তো আমি যেমনি বললাম আপনাকে, রাজনৈতিক দলের উপরই কাঠামোর সাথে তরুণদের একটা কানেকশন থাকতে হবে। আবার ঠিক রাজনৈতিক দলের মানে পরিচালনা কাঠামোর সাথে বয়ান তৈরিকারী, বয়ানের তো ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে। তো বয়ানের ফ্যাক্টরি যারা আছেন, মানে উৎপাদক যারা আছেন, তাদের সাথে রাজনৈতিক দলের কাঠামোটা কানেকশন থাকতে হবে। থাকলে সে বয়ান খুঁজে পাবে। এখন ধরেন মানে সরাদ্দি উদ্যানে যখন বড় সমাবেশ হয় একটা রাজনৈতিক দলের, তখন তো আমি বক্তৃতা দেই না। সুতরাং এই লক্ষ লক্ষ লোকের যে নতুন কথায় মাতিয়ে তোলা, সেইটা ওই আগের দিন বা 2 দিন আগে রাতের বেলা আমার কাছ থেকে নিয়ে গেলে ওইখানে গিয়ে উনি এটা ইম্প্যাক্ট ফেলতে পারতেন। কিন্তু উনি যদি সরাসরি বাসার থেকে সরাদ্দি উদ্যানে যান, মাঝখানে এই যে ইন্টেলেকচুয়াল কমিউনিটির সাথে আলাপ না করে, রিলেভেন্ট ইন্টেলেকচুয়াল কমিউনিটি, এখন আপনি ধরেন বয়ান তৈরি করবেন রাজনীতিতে, আলাপ করতেছেন হলো ব্যবসার ক্ষেত্রের একজন এক্সপার্টের সাথে, আলাপ করবেন মানে বয়ান তৈরি করবেন রাজনীতিতে, আলাপ করছেন বিজ্ঞানের একজন লোকের সাথে। সুতরাং সে তো বয়ান এমন বয়ানে দেবে যে বয়ানে ল্যাবে নতুন করে কাজ করা যাবে, ভালো কাজ করা যাবে। আপনি রিলেভেন্ট এক্সপার্টিস তো আছে। ইউরোপ আমেরিকায় দেখেন, দেখেন কখনোই পলিটিক্যাল কনসালটেন্সি করে না কোনো মানে বাণিজ্যের লোক অথবা কোনো সায়েন্সের লোক, তারা তার রিলেভেন্ট ফিল্ডে থাকে। বাংলাদেশে দেখবেন আপনি সবসময় ইন্ডাস্ট্রি ওনারশিপ, মানে সকল ইন্ডাস্ট্রির ওনারশিপ, জাস্ট আপনি কতটা নিজেরে মানে পাবলিকলি উপস্থাপন করতে পারছেন, করার পরে আপনি সকল ইন্ডাস্ট্রির আপনি ওনারশিপ। আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আপনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, আপনি পিওর সায়েন্টিস্ট, আপনি বায়োলজিস্ট, আপনি ডাক্তার, আপনি ইভেন ইদানিং এখন তো ডাক্তার ইঞ্জিনিয়ারদেরও জীবনে, ইভেন আমি কোনো ডাক্তারের নাম বলে ফেলতে চাইছিলাম, কোনো ডাক্তার যে পরিমাণ ধরেন ইম্পর্টেন্ট হয়ে উঠছে, তো
এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা ট্রেনিং একটা ব্যাপার আছে, তো অবশ্যই ওনারা অনেক ভালো জ্ঞান রাখেন, নো ডাউট, আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, অনেক জ্ঞান রাখেন, কিন্তু রিলেভেন্ট ফিল্ড ছাড়া এই মানে গুডস তো উৎপাদন হয় না। গ্যাপ তো তৈরি হচ্ছে। সেই গ্যাপটা কি, যে সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা বুঝতেই পারছে না যে আসলে এই রাজনৈতিক দলগুলো কি চায়, কানেকশন করতে পারছে না, যে ওই তরুণদের তো একটা ভাষা আছে, জি তরুণের ভাষাটাকে আপনাকে অ্যাবজর্ব করতে হবে, এবং এই তরুণের ভাষাটা সরোদ্দিনে গিয়ে বা আপনার পল্টন ময়দানে গিয়ে অথবা অন্য শাহবাগে গিয়ে বলতে হবে যে এইটা তরুণের ভাষা, সেই অনুযায়ী কানেকশন করতে হবে। এখন এইটা করতে হলে আপনাকে এই মানে বয়ান উৎপাদনের ইন্ডাস্ট্রির সাথে কানেকশন করাতে হবে। বাংলাদেশে আমরা সবসময় বলি একাডেমিক এবং প্র্যাকটিশনারের সম্পর্ক, এটা শুধু কিন্তু আমাদের অন্য জায়গাগুলোতে না, আমাদের ইভেন পলিটিক্সেও একাডেমিক এবং প্র্যাকটিশনার সম্পর্ক। একাডেমিক লোকজন ইভেন আপনি দেখেন গত 15 বছর এত কিছু করার পরেও, 3টা ইলেকশন এভাবে করার পরেও শেখ হাসিনার ক্ষমতা থাকার একমাত্র কারণ বয়ান উৎপাদন, ঘরে বসে বসে বয়ান উৎপাদন করে করে মানুষকে, কিন্তু তার প্রতিপক্ষ কোনো বয়ান তৈরি করে নাই এবং এখনো কিন্তু করছে না। তো বয়ান উৎপাদন খুব ইম্পর্টেন্ট, কিন্তু বয়ান উৎপাদন সঠিক বয়ান উৎপাদন হতে হবে এবং বয়ানটা ওই সময়ের জন্য রিলেভেন্ট হতে হবে। আলী হাসান জুনাইদ, আমরা দেখেছি যে 15 বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অসংখ্য কর্মসূচি পালন করেছে, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। আসলে আমরা দেখেছি তাদের সভাগুলোতে কেবল দলীয় কর্মীরা উপস্থিত থাকতেন। আপনি তো সরাসরি গণঅভ্যুত্থানে জড়িত ছিলেন, মাঠে ছিলেন, লড়াই করেছেন। গণঅভ্যুত্থানে তরুণরা যে নতুন রাজনৈতিক চেতনা দেখিয়েছে, তা কি পুরনো দলগুলোর ব্যর্থ নেগেটিভের বিরুদ্ধে এক প্রতিক্রিয়া ছিল? সবকিছু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল, সে প্রসঙ্গে রাখলাম, কিন্তু এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে নেগেটিভ, তার বিরুদ্ধে তো একটা প্রতিক্রিয়া ছিল নাকি? আমি এটাকে দুইটা ভাবে দেখি। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থান 15-16 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা, সবাই আন্দোলন সংগ্রামে ছিল। দ্বিতীয়ত, জনগণ এবং তরুণ সমাজ কিন্তু একটা স্পষ্ট জিনিস বুঝিয়ে দিয়েছে, সেটা হলো যে পুরানা রাজনৈতিক যে চর্চা, এই চর্চা তারা পছন্দ করছেন না। যে কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোকে তার নিজের ব্যানার ছেড়ে তাকে একটা নিউট্রাল ব্যানারে এসে মুভমেন্ট করতে হয়েছে, এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হতে হয়েছে, কারণ তাকে ভয় পেতে হয়েছে যে 15-16 বছরের তার ট্রমাটিক এক্সপেরিয়েন্স আছে, এটা রিয়েলিটি। কিন্তু একই সাথে জনগণের কাছে গণমুখী আন্দোলন গড়ে তোলার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স কিন্তু রাজনৈতিক দলগুলোর ছিল না, যে কারণে কিন্তু তারা ওই নিউট্রাল ব্যানারে এসেছেন। তো এই নিউট্রাল ব্যানার কিন্তু জনগণের ভাষা হয়ে উঠতে পেরেছে এবং সেই কনফিডেন্সটা দিতে পেরেছে, তরুণরা সেই ভাষার মধ্যে সুর দিতে পেরেছেন। এবং পুরো বাংলাদেশের জনগণ কিন্তু যখন এক দফা ঘোষণা করা হয়েছে, কেউ কিন্তু প্রশ্ন করে নাই যে এক দফা কেন, সবাই জাস্ট এটাকে মেনে নিয়েছে এবং রাজপথে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সকল রাজনৈতিক দল, এমনকি নির্দলীয় লোকজন, গণমানুষ, সব ধরনের মানুষজন এসে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মানুষজন প্রশ্ন করেছে প্রথমবারের মতো যে আমি যাই হই না কেন, রাষ্ট্র আমাকে নিপীড়ন করতে পারে না, হাসিনা কাউকে গুলি করার অধিকার রাখে না, হাসিনার বাহিনী কারোর উপর গুলি করার অধিকার রাখে না। মানুষ প্রশ্ন করেছে আমার ভাইকে, আমার ছেলেকে, আমার বোনকে, আমার মেয়েকে কেন গুলি করলি, কেন গুলি করে মেরে ফেলা হলো? এই যে প্রশ্ন, এই প্রশ্নটা রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে কেন আসে নাই, রাজনৈতিক দলগুলো কেন একজন আরেকজনের ক্ষেত্রে এই ব্যাপারে সরব হয়ে ওঠে নাই, সেই প্রশ্ন তো রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। রাজনৈতিক দলগুলো তো এই ব্যর্থতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমি এখানে একটা যোগ করে দিই, সেটা এই প্রশ্ন কিন্তু উঠেছে যে আজকে এই যে 1500 বেশি মানুষ প্রাণ হারালো, 40,000-এর বেশি মানুষ পঙ্গু হলো, আহত হলো, এর দায়িত্ব কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তাদের ব্যর্থতার কারণে তো এই ফলাফল নাকি? এটা পুরনো রাজনৈতিক দলগুলো নিজেরাও অনেক বেশি সাফারিংসের মধ্য দিয়ে গিয়েছে। এই 15 বছরে রাজনৈতিক নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, জেল খেটেছেন, অসংখ্য মিথ্যা মামলা তাদের শিকার হতে হয়েছে, নানা সাফারিংস আছে। আমি বলবো এটা নেতৃত্বের ব্যর্থতা, যে রাজনৈতিক দলগুলোর যে লিডারশিপ, সেই লিডারশিপ এই জনগণকে সেই কনফিডেন্স দিতে পারে নাই যে এই লিডারশিপের অধীনে জনগণ একটা গণ আন্দোলন গড়ে তুলবে। এই কনফিডেন্সটা ওনারা দিতে পারেন না। লিডারশিপকে এই ফেলিউরটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, অনুধাবন করতে হবে। তরুণদের ভাষা ওনারা রিড করতে পারেন না, এই জনগণের ভাষা ওনারা রিড করতে পারেন না। জনগণ তো মুক্তি চাচ্ছিল, জনগণ তো হাসিনা থেকে মুক্তি চাচ্ছিল, এটা স্পষ্ট, এবং এই শাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছিল। এই যে এই জায়গাটা কেন রাজনৈতিক দলগুলো ধরতে পারলো না? এখানে এসে আমি বারবার প্রশ্ন করছি যে রাজনৈতিক একজন কর্মী শহীদ হওয়ার পরেও, এই যে নির্মমভাবে হত্যা হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো কিন্তু এই হত্যাকাণ্ডকে নাগরিকের অধিকার হরণ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং
আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে এসে তখন কিন্তু আমরা প্রশ্ন করেছি, তখন আর কোনো পরিচয় ম্যাটার করে নাই, তখন কে কি এটা কোনো কিছু ম্যাটার করে নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা রাইট কোশ্চেনটা করেছি যে নাগরিকের উপর কোনো রাষ্ট্র নিপীড়কের ভূমিকা পালন করতে পারে না, নাগরিকের অধিকার আছে। এই রাইট কোশ্চেনটা রাজনৈতিক দলগুলোকে সবসময় করতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রকে, রাষ্ট্রপ্রধানকে, রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষ হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে, রাইট প্রশ্নগুলো করবে। এই প্রশ্নগুলো রাজনৈতিক দলগুলো সঠিকভাবে করতে পারে নাই, কিংবা তাদের প্রশ্ন জনগণের কাছে পৌঁছায় নাই। বরং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে এটা স্পষ্ট হয়েছে যে আমরা রাষ্ট্রকে কোনোভাবেই একটা ফ্যাসিস্ট, একটা নিপীড়ক রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। এই রাষ্ট্র জনগণের হবে, এই রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্র হবে। মানুষজন কিন্তু এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছে, ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়েছে, তরুণদের নেতৃত্ব মেনে নিয়েছে, তরুণরা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানে, সেই আস্থা রেখেছে। তো এই জায়গাটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আমি বলবো। আমরা আবার আসবো আপনার কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা যে কথা বারবার বলেন যে পুরনো রাজনৈতিক দলের সিনিয়র নেতারা তরুণদের ভাবনার জগৎকে বুঝতে পারছে না, ধরতে পারছেন না। কিছুক্ষণ আগে আপনি এই বিষয়ে আরো একটু ডিটেলস বলেছেন। হয়তো এই কারণে আমরা দেখি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের অনেক সিনিয়র রাজনীতিবিদ তীব্র ভাষায় আক্রমণ করেন, কখনো কখনো তুচ্ছতাচ্ছিল্য করেন, যুক্তিতে না পারলে রেগে যান। এই সবই তরুণদের যে বুঝতে না পারার প্রতিক্রিয়া, সেটি কিন্তু আমরা ভালোভাবে জানি। প্রফেসর মাহবুব, এই যে আমরা জেনজি প্রজন্মের কথা বলছি বারবার, তাদের অস্বীকার করে, তাদের বাদ দিয়ে এদেশে কি রাজনীতি আর চলবে? 2008 সালে নির্বাচনের পরে গত 3টা নির্বাচনে ভোট না দেওয়ার কারণে আমাদের যে তরুণ প্রজন্ম ভোটার হয়ে উঠেছে, যারা ভোট দিতে পারে নাই, ভোটের অভিজ্ঞতা নাই, এটাই তো কমপক্ষে 30% হবে। তাহলে বিশাল এই 30% ভোটারে সিদ্ধান্ত নিবে যে আগামী নির্বাচনে কি করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি দেখেন গত 15 বছরে 2008 সালের পরে কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো পরীক্ষা হয় নাই। এটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না, সে কিন্তু কোনো পরীক্ষা দেয় নাই। তো পরীক্ষা না দেওয়ার কারণে ভোটারদের চয়েসের যে ধরন কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না। আরেকটা জিনিস কিন্তু হয়েছে ডক্টর মাহবুব, সেটা হলো প্রফেসর মাহবুব, সেটা হলো যে ভোটের জনমিতি কিন্তু পাল্টে গেছে। এখন এটা তো বললামই আমি আপনাকে, জনমিতির কথা বললাম। এখন আগামী নির্বাচনে প্রায় 35% আমার হিসাবের মতে আর কি 35% লোক এমন হতে পারে ভোটার যারা আসলে গত 15 বছর ভোট দিয়ে 17 বছর ধরে ভোট দেন না। এবং এমন যদি হয় যে 2000, আমার এইরকম একটা বিশ্লেষণ যে 2018 সালে নির্বাচনের 8 সালে নির্বাচনের আগের দিনও যারা 18 বছর পূর্ণ করে নাই, তাদেরকে যদি ধরেন, এখন যার বয়স 36, অল্প একটু কাছাকাছি, সে কিন্তু 36 বছরের মানে যুবক আর বলা তো যাচ্ছে না, সেও কিন্তু ভোটের কোনো অভিজ্ঞতা নাই, তার চয়েস জানায় নাই। এখন আপনার 18 বছর ধরে ভোটার হওয়ার পরে সে চয়েস জানায় নাই। এখন এই যে 18 থেকে 36 পর্যন্ত এই যে 18টা প্রজন্ম যদি ধরেন, মানে বছর ওয়াইজ যদি ধরেন, এই 18টা পার্সন মানে তাদের চয়েস, মানে চয়েসের প্যাটার্ন এইরকম জরিপে, আমি জরিপকে আন্ডারস্ট্যান্ড করছি না, আমি জরিপটা বাদ দিই, আমি এরকম জরিপ বলছি না, জরিপ ছাড়াও এদের প্যাটার্ন কিন্তু আমরা জানি না। তো এখন এদের সঠিক প্যাটার্নটা জরিপের বাইরে গেলে আগামী নির্বাচনে আসবে। ওই প্যাটার্নটা ধরার জন্যই রাজনৈতিক দলগুলো, সিনিয়র নেতারা, রাজনৈতিক দলের যে তরুণ নেতারা, তারা মিলে ওই প্যাটার্নটা কি চায় তার খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। এখন রাজনৈতিক দলের আগামী নির্বাচনে চ্যালেঞ্জটা শুধু নির্বাচন কেন্দ্রিক না, কিন্তু এখন যারা 18% ভোটার হয়েছে তাদের চয়েসটা ধরতে পারাও কিন্তু মারাত্মক একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের কারণে কিন্তু দেখবেন মানে অনেক সময় কোনো কোনো কেন্দ্রে, আমি পুরোটা বললাম না, এখন কোনো কোনো কেন্দ্রে দেখবেন আপনি অপ্রত্যাশিত একজন লোক, এলাকায় খুব বড় বট গাছ, সবাই তাকে সম্মান করে, কিন্তু তরুণের সাথে তার কানেকশন নাই ধরেন, তখন কিন্তু ভোটের বাক্সে গিয়ে দেখবেন বনসাই হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এইটা হয়ে যায়। এজন্য অনেক অনেক আমি ইদানিংকালে দেখছি কিছু কিছু মানে আমাদের বয়স্ক এক্সপেরিয়েন্স লোকজনকে দেখছি যে তারা তরুণদের সাথে কানেকশন করছে। আপনাদের তো একটা সুবিধা রয়েছে তরুণদের বুঝতে পারাটা, আপনারা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তরুণদের একদম কাছাকাছি থাকেন, সবসময় তরুণদের সাথে আপনাদের ইন্টারাকশনটা হচ্ছে। সেই জন্যই তো আমরা বলছি যে তরুণের মানসিকতায় মারাত্মক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা উনি জুনায়েদ যেভাবে বললেন সেটা তো আছেই, সেটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপারও আছে, কিন্তু আছে, সেটা হলো যে তরুণরা কিন্তু শুধু নিরাপত্তা চায়, কথা বলতে চায় তা না, তরুণদের কিন্তু
প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায়। এই জিনিসগুলো কেন চেয়েছে? কারণ সে বাংলাদেশে এডুকেটেড হওয়ার পরেও তার সংশ্লিষ্ট যে কর্মক্ষেত্র সে খুঁজে পায় নাই। এই কর্মক্ষেত্র খুঁজতে গিয়ে আপনি দেখেন কোটা আন্দোলন থেকে কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হচ্ছে। তো এই তরুণ কিন্তু খুঁজতে গিয়েছিল তার কর্মসংস্থান। তো কর্মসংস্থান খুঁজতে গিয়ে কেন এটা হলো? কারণ সে জানে রাজনীতির গুণগত পরিবর্তন না হওয়ার কারণে, এক, রাষ্ট্রের নীতিগত পরিবর্তন না হওয়ার কারণে, দুই, সে তার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাচ্ছে না, বৈষম্য তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে সে রাষ্ট্র চেঞ্জ করতে চায়, রাষ্ট্র সংস্কার। সেই জায়গা থেকে সে রাজনীতিকে ফেলে দিয়েছে, তুমি যাও। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আলী আহসান জুনায়েদ, আমরা যদি ধরে নিই যে পুরনো নেগেটিভ অকার্যকর, নতুন নেগেটিভ জন্ম নেয়নি, বাংলাদেশের রাজনীতির এই যে মধ্যবর্তী শূন্যতা, এটা কি বিপজ্জনক নয়? আমি তো মনে করি 5ই আগস্টের মধ্য দিয়ে একটা নতুন ন্যারেটিভ জনগণ রায় দিয়েছে। ওকে, এই নেগেটিভ কে তৈরি করবে? রাজনৈতিক দল, নাগরিক আন্দোলন, বিশ্ববিদ্যালয় নাকি বুদ্ধিজীবী? এই ন্যারেটিভ তৈরি করতে তো সমাজের বিভিন্ন উপাদানই ভূমিকা পালন করে। কিন্তু আমি বলছি সেটা হলো যে বর্তমানে ন্যারেটিভ হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে পরে জেনজির ল্যাঙ্গুয়েজটা বোঝাটা জরুরি, এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজটা বোঝাটা জরুরি। কারণ এই পুরো গণ অভ্যুত্থানের ফলে কমপ্লিটলি একটা জেনারেশন পলিটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই জেনারেশনকে কিন্তু ডিল করতে পারবে না কেউ। এই জেনারেশন স্বচ্ছ এবং স্পষ্ট অবস্থান চায়, কোনো সুশীল অবস্থান না। জেনারেশন রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট জানতে চায় বিচার প্রশ্নে তাদের ভূমিকা কি, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা কি বলতে চায়, সংস্কার প্রশ্নে তাদের ভূমিকা কি। এই জন্যই কিন্তু আমরা রাইট কোশ্চেনটা বারবার করছি। সেই রাইট কোশ্চেন শুনে রাজনৈতিক দলগুলো বিব্রত হচ্ছে, কিন্তু ন্যারেটিভ কিন্তু চেঞ্জ হয়েছে। ন্যারেটিভ চেঞ্জ হওয়ার কারণেই এখন এই প্রশ্নগুলো আসছে। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আগে তারা যেমন হলো মানুষের ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকতেন, এখন কিন্তু তিনি ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকছেন না। এমনকি এই যে গণ অভ্যুত্থানের ফলে যে ম্যান্ডেট নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যারা উপদেষ্টারা, তারা প্রত্যেকে কিন্তু জনগণের কোশ্চেনের মুখে আছেন। ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আমরা সমালোচনা করছি, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করাচ্ছি। এই যে বাংলাদেশের রাজনৈতিক শিফটিং, একটা ন্যারেটিভ কিন্তু চেঞ্জ হয়েছে। আরেকটা ন্যারেটিভ আপনি স্পষ্টভাবে দেখেন, বাংলাদেশের জনগণ কিন্তু জোরাজোরি ফোর্সফুল রাজনীতি আর পছন্দ করছে না, এবং রাজনৈতিক দলগুলোকে বাধ্য হতে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে। যেমন দেখেন এবারে ডাকসু নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তুলনামূলক ইয়াং এবং গণ অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছে সেই নেতৃবৃন্দ, প্রত্যেকটা প্যানেল কিন্তু এক্সেলেন্ট ছিল। প্রত্যেকটা প্যানেলে যারা ছিল তারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত। রাজনীতি কিন্তু চেঞ্জ হয়েছে, এরা কিন্তু সামনের দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তো এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়েছে। আমরা মূলত চাই রাজনৈতিক দলগুলো স্পষ্ট অবস্থান ব্যক্ত করুক, তরুণ এবং জনগণের ভাষা বুঝুক। প্রফেসর মাহবুব, এটা সবাই জানে যে 5ই আগস্ট বাংলাদেশে শুধু ফ্যাসিস্টের পতন ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে। আমরা লক্ষ্য করছি যে 18 থেকে 28 বছরের যে জনসংখ্যাটা রয়েছে বাংলাদেশে, এরা তরুণী বলবো আমরা, এরা ভারতের আধিপত্যবাদকে আর কখনোই মেনে নেবে না, এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই আবার পুরনো কথায় আসি, সেই পুরনো রাজনৈতিক দলগুলোর অনেক নেতার মধ্যে আমরা ভারত প্রীতি লক্ষ্য করি বা কিছুটা নমনীয়তা লক্ষ্য করি, অথবা তাদের অস্পষ্ট অবস্থান দেখি। কেন?
এখন তরুণদের মন মানসিকতার যে পরিবর্তনটা হয়েছে, এটা আমরা যেটা আগে দেখেছি যে মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ইন্ডিভিজুয়ালিজমের যে ডেভেলপমেন্ট হয়েছিল বা লিবারালিজমের উদারতাবাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে পশ্চিমা দেশগুলোতে আরো ধরেন 50 বছর আগে, আমাদের তরুণরা এখন লেখাপড়া করার কারণে, অনেক বেশি লেখাপড়া ইনভলভ হওয়ার কারণে এবং সোশ্যাল মিডিয়ার কারণে ও যে ঢাকায় থাকছে, সে ঢাকায় না, কিন্তু সে আমেরিকার ব্যাপারেও মানে তাকে যে উদারতার বাদের অথবা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে সুবিধা, সেটা কিন্তু সে এখানে বসেও বুঝতে পারছে, যেটা আমাদের মানে কলোনিয়াল মানে উপনিবেশিক শাসনের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে যারা বিলেতে পড়তে গিয়েছিল তারা বুঝিয়েছে যেভাবে ব্রিটিশদের হটাইলো। তো এখন আসলে তরুণদের মধ্যে এটাই চলছে। আগে তারা হটিয়েছে, আগের নেতারা হটিয়েছিল বিদেশিদেরকে, আর এখনকার আমাদের তরুণরা হটাতে চায় তাদের পুরানো ধ্যান ধারণার নেতাদেরকে। তো এখন এইটা তো তার দোষ না, তার দোষ না, এটা গ্লোবাল মানে গ্লোবাল পলিটিক্সে বোঝার কারণে আপনি দেখেন ভারতে আধিপত্যবাদের আমি এটাই বলছি আপনাকে, আধিপত্য সে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কারণে সে আসলে কোনো আধিপত্যবাদী মেনে নেবে না। মানে ভারত কেন কোনো আধিপত্যবাদী মেনে নেবে না এবং মেনে নিতে চাইবে না, এবং এই মেনে নিতে না চাওয়ার পিছনে প্রধান কারণ হলো তার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ডেভেলপ করেছে, এখন সব স্বাধীনতাবোধ তার মধ্যে ডেভেলপ করেছে। এইটা আপনি আগে কিন্তু করা যেত যে প্রক্রিয়া, সেটা আপনাকে একটু বলতে হবে। এটা কেন আগে করতে পারতো? আগে তাকে এরকম মিথ্যা এবং মানে আপনার এই যে সকল বয়ানগুলো মানে আমরা যেটাকে বলি ম্যানিপুলেটেড, দূষিত বয়ান দিয়ে তাকে মানে তাকে প্রভাবিত করা হতো। এখনকার সময় কিন্তু এটা পারবে না। আলী হাসান জুনায়েদ, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর আধিপত্যবাদ কায়েমের হেন অপচেষ্টা নেই যা করেন, কিন্তু দিল্লির দুর্ভাগ্য সব প্রতিবেশী দেশের জনগণ আসলে ভারতকে পছন্দ করে না। বলা যায় দক্ষিণ এশিয়া ভারত মূলত একা হয়ে পড়েছে, কিন্তু দিল্লি তার অপচেষ্টা কখনো থামায় না। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর দিল্লি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, তারা গণ অভ্যুত্থানকে মেনেই নিতে পারছে না। এ কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে সব রাজনৈতিক দলগুলো একটি ঐকমত্যে পৌঁছা উচিত এবং এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা থাকা দরকার। আপনি কি মনে করেন? প্রথমত আমি স্যার একটা পয়েন্ট মিস করেছেন, সেটা হলো যে শুধু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্য নয়, ভারত 2014, 18, 24-এর ইলেকশনকে নষ্ট করেছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের পেছনে দিল্লির অকুণ্ঠ সমর্থন হাসিনাকে শক্তিশালী করেছে, ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে। তাদের পররাষ্ট্র সচিব এসেছেন 14 সালের ইলেকশনের আগে। তো তারা এভাবে প্রমোট করেছে হাসিনাকে, ফ্যাসিজমকে এইভাবে সাপোর্ট দিয়ে গেছে। তারা একটা দলকে সাপোর্ট করেছে, দল দেশকে না। এবং এই আচরণ প্রমাণ হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তারা পছন্দ করছে না। অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড হতে চায় না, তারা কানেক্টেড হতে চায় আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যারা মূলত সন্ত্রাসী গোষ্ঠী, যারা মূলত দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে। এই জন্যই তো তরুণরা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতের প্রতি তো আমাদের আলাদা কোনো শত্রুতা নেই, আমরা তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। কিন্তু একটা কথা স্পষ্ট, দাসত্বমূলক কোনো সম্পর্ক, বশ্যতামূলক কোনো সম্পর্ক কারোর সাথে আমাদের হবে না। মর্যাদাপূর্ণ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক আমরা তৈরি করতে চাই। প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলগুলো অথবা জাতীয়ভাবে একটা ভারত নীতি হওয়া উচিত আমাদের। অবশ্যই হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো, এই জন্য আমি এই বার্তাটা দিচ্ছি যে মানুষজন কিন্তু খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তারা কোনো বশ্যতামূলক সম্পর্ক চায় না। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা দেখছি যে তারা যেন বশ্যতা স্বীকার করছেন, তারা যেন মনে করছেন যে কারো না কারো আশীর্বাদে তারা ক্ষমতায় আসবেন। বড় রাজনৈতিক দলগুলো যদি এটা মনে করেন তাহলে তারা ভুল করছেন। জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হবে। জনগণের তীব্র আকাঙ্ক্ষার কাছে, জনগণের তীব্র প্রতিরোধের মুখে হাসিনার মতো দাপট ক্ষমতাশালী শাসককে কিন্তু দিল্লিতে পালায় যেতে হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবেন এই দেশের জন্য ভালো হবে এবং এই রাজনৈতিক দলগুলোর জন্য ভালো হবে। আমরা চাই রাজনৈতিক দলগুলো এই ব্যাপারটা স্পষ্ট বুঝুন, ভারতের সাথে সম্পর্ক থাকবে, তবে সেটা মর্যাদাপূর্ণ এবং ন্যায্যতার ভিত্তিতে। ভারত তার যে আধিপত্যবাদী মানসিকতা, এটা যদি তারা সরাতে না পারেন, তারা এই অঞ্চলে যে আধিপত্য হারাচ্ছেন ওনারা বুঝতে পারছেন না, কারণ এই অঞ্চলের মানুষের ভাষা বুঝতে চান না, ওনারা জনগণের ভাষা বুঝতে চান না, জনগণের ম্যান্ডেটে আসা সরকারকে সমর্থন দিতে চান না। তো সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এবং জনগণের মধ্যে এই যে ঐক্য তৈরি হয়েছে ভারতীয় আধিপত্যের বাদের ব্যাপারে, রাজনৈতিক দলগুলোকে খুব দ্রুত এটা সেটেলমেন্টে পৌঁছতে হবে, নয়তো জনরোষের মুখে তাদেরকেও কিন্তু ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। প্রফেসর মাহবুব, আমরা দেখেছি যে এখনো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্যে ভারত প্রীতি লক্ষ্য করা যায়। ভারতকে তারা বিশাল মহান ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করার চেষ্টা করেন এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে ভারতের সমালোচনা করতে গিয়ে তারা ভারত শব্দটি ব্যবহার না করে প্রতিবেশী শব্দটি ব্যবহার করেন। তারা বোঝাতে চান ভারত ছাড়া বাংলাদেশ চলবে না,
তারা একথাটাও বলেন না যে বাংলাদেশ ছাড়া ভারতের চলা কঠিন, এটা তারা বলতে চান না। ফ্যাসিস্টের পতনের পর, ভারতে আধিপত্যবাদের পতনের পর এইসব রাজনীতিবিদ কেন এই ধরনের হীনমন্যতায় ভোগেন? একটি প্রশ্ন। একটা সময় তো এমন ছিল যে এইসব রাজনীতিবিদদের অনেকেই ধরেই নিয়েছিলেন যে ভারতীয় সহযোগিতা ছাড়া শেখ হাসিনাকে সরানো যাবে না, অথবা তার সহযোগিতা ছাড়া কারো পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয়। তরুণরা কিন্তু প্রমাণ করেছে যে জনগণ চাইলে তারা যা ইচ্ছে তাই করতে পারে, এবং ভারত সেখানে কোনো ফ্যাক্টর না। এমন আমরা দেখেছি এখন ভারত আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাক্টর না, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমার প্রশ্ন, যারা একসময় ফ্যাসিস্ট বিরোধী রাজনীতি করেছেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তারা কেন এখনো ভারতের প্রতি নতজানু মানসিকতা পোষণ করেন? ভারত সহ আমি বলছি কি, যে কোনো দেশের প্রতি কোনো নতজানু মানসিকতা রাখা উচিত হবে না কারোর প্রতি। আর সিনিয়র নেতাদের তো নাই, এটা উচিতই হবে না। কিন্তু ব্যাপারটা হলো কি, দীর্ঘদিনের যদি সম্পর্ক কারোর সাথে কারোর থাকে, তারপরে আপনার আমরা দেখেছি যে আপনি গত 15 বছর আপনি নিজেও বললেন স্বৈরাচার বিরোধী, কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অনেকেই মনে করেছে যে এভাবে চললে, এই করলে, বা তারা যখন জেলে আটক হয়েছেন তারা বের হওয়ার জন্য, অথবা তারা গুম না হওয়ার জন্য, খুন না হওয়ার জন্য হয়তো নানান ধরনের সম্পর্ককে তারা কাজে লেগিয়েছেন। সেই সম্পর্কটা থেকে বের হতে পারছেন না কেউ কেউ হতে পারে। এবং এই তো আত্মঘাতী। হ্যাঁ, অবশ্যই। তো আপনার প্রবলেম তো আপনার আমাদের মধ্যে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের নেতৃত্বের ধরন কি চাই। এটা তো নেতৃত্ব বলে করে থাকতে পারবে না, বলে কে রক্ষা করতে পারবে নিজেকে। আপনি পিপল কিন্তু আগামী ইলেকশনে চয়েস করে ফেলবে, তো তখনই তো কোনো নেতৃত্ব ইরিলেভেন্ট হয়ে যাবে এবং ড্যাড হয়ে যাবে, তাদের অনেকে মৃত্যু হয়ে যাবে। কিন্তু আপনি এটা খেয়াল করছেন না, খুব দ্রুত দেখবেন না এই 4-5 মাসের মধ্যে বহু বড় বড় নেতার মৃত্যু হয়ে যাচ্ছে। 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন আমাদের চোখের সামনে। আমরা দেখলাম যে একটা আসলে বাংলাদেশের নির্বাচন হয়ে উঠলো না। এই যে বাংলাদেশের নির্বাচন না হয়ে ওঠাটা, এবং আপনি দেখেন নাগরিক যখন নিজের পরিচয়ের মূল যে রিফ্লেকশন ভোট দেওয়া, এই ভোটটা যখন সে দিতে পারলো না, তখন তার চেয়ে কষ্টের আর কেউ হতে পারে না। এখন যদি এই ভোটটা দিতে না পারার জন্য যতটা দায় না ধরেন একটা দলের, তার চেয়ে বেশি দায় যদি হয় ওই দলটাকে সমর্থনকারী অন্য কেউ, মানে অন্য কোনো পার্টি, তখন তো এই নাগরিকরা শুধু দলটাকে খারাপ জানে না, তার আশেপাশে যা আছে সবাইকে নিয়ে তার অসন্তোষ থাকে। আমরা মনে করি যে আপনাদের এই মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা একটু ভাবার সুযোগ হবে তাদের, এবং একই সঙ্গে একটা নতুন মতামত তৈরি হবে। আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।